আজকে আমাদের স্টুডিওর অতিথি হলো পোকো X5। পোকো ব্র্যান্ডের স্মার্টফোনের বেশ ভালো রকমের জনপ্রিয়তা আছে বাংলাদেশে। X5 Pro রিসেন্টলি আমরা রিভিউ দিলাম, তো আজকে তার ছোট ভাই X5 আর রেডমি নোট 12 বেসিক্যালি একই জিনিস বলতে পারেন, প্রায় সমস্ত কিছু একরকম, কিন্তু এটার দাম তুলনামূলকভাবে কিছুটা কম। আবার এখানে ভালো প্রসেসর দেওয়া রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 রয়েছে এখানে। আর রেডমি নোট 12 4 জেন 1 নাকি যেন ওরকম একটা প্রসেসর ছিল, তো ওইটার থেকে এটার প্রসেসরটা কিছু এগিয়ে আছে, বাট দামটা কিছুটা কম। তো এই ডিভাইসটা আসলে কেমন হবে, এবারে যারা ঈদে নতুন স্মার্টফোন কিনছেন তাদের জন্য এই রিভিউটা। আচ্ছা, এই ফোনটা আপনারা পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে। তারা আমাদের কাছে এটা রিভিউ করার জন্য পাঠিয়েছিল। বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে, ডেসক্রিপশনে তাদের সবার যাবতীয় ইনফরমেশন থাকবে। আর এই স্মার্টফোন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6/128GB এবং 8/256GB ভ্যারিয়েন্ট। 6/128GB ভ্যারিয়েন্টটা 26K এর আশেপাশে পাওয়া যায়। পোকোর বেশ কিছু স্মার্টফোনে আমরা এই সেম ডিজাইনটা লক্ষ্য করছি, এখানে আর একটু চেঞ্জেস আনতে পারতো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর ক্যামেরা মডিউল ওই যে রিয়েলমি টাইপের একটা ফিল দেয়। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসে স্মার্টফোনে, কেস ব্যবহার করবেন নিশ্চয়ই, আদারওয়াইজ স্ক্র্যাচও পড়তে পারে, আবার ফিঙ্গারপ্রিন্ট তো বসছেই। এটা প্লাস্টিকে তৈরি, হ্যাঁ। আর হচ্ছে যাবতীয় প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই আছে, ইভেন 3.5mm হেডফোন জ্যাক, যেটা উপরে রয়েছে এই যে, তাও অ্যাটলিস্ট আছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার সেন্সর। রাইট সাইডে হোম বাটন, যেটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। হালকা একটু ডিলে দেয় অ্যানিমেশন, এর বাইরে একদমই ঠিকঠাক আছে। ফোনটা মোটামুটি লাইট ওয়েটেরই, ওয়েট ডিস্ট্রিবিউশন হ্যাঁ সামনের দিকটাতে একটু ভারী মনে হবে, তবে এক হাত দিয়ে ওটা ইউজ করার মতো বা ইউজের উপযোগী। পোকো X5 এর অন্যতম স্ট্রেংথের জায়গাটা হলো এর ডিসপ্লে সেকশন। এখানে 6.67 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এটা সুপার অ্যামোলেড প্যানেল। 120Hz হাই রিফ্রেশ রেট অফার করছে, এবং পিক ব্রাইটনেস ডিরেক্ট সানলাইটে নাকি অটোমেটিক্যালি দিতে পারবে 1200 নিট পর্যন্ত। তো আমরা ওই যে ছবি তোলার জন্য বা আউটডোরে গিয়েছিলাম ভিডিও টিডিও করার জন্য, তখন যা দেখলাম এটার ব্রাইটনেস হ্যাঁ দেখার উপযোগী, তবে 1200 নিট বলতে আসলে আমরা যেমনটা ভাবি যে অনেক বেশি কিছু হবে বা একদম সেরকম না, কিন্তু এটা দেখা যায়, স্টিল দেখা যায়। টাচ রেসপন্স এই ডিসপ্লের ভালো আছে, কালার রিপ্রোডাকশন খুবই ভালো, খুবই কন্ট্রাস্ট একটি ডিসপ্লে, দেখে ভালো লাগবে এটুকু শিওর। আর রেজলিউশন নিয়েও কোনো ধরনের ঘাটতি থাকছে না, তবে লোয়ার চিনটা বেশ মোটা মনে হতে পারে এই সময় দাঁড়িয়ে। এটা আরেকটু ন্যারো রাখলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতো। টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল, এইটার সাইজটা ছোটখাটো একদম। তো ডিসপ্লেটা ভালো লাগার মতো, এবং আগেই তো আমি বলে দিলাম এটা একটা এর স্ট্রেংথের জায়গা। এরপর যদি ক্যামেরায় আসি, আমরা রেডমি নোট 12 কি পেয়েছিলাম 48, এখানেও 48, তারপর 8 মেগাপিক্সেল, এখানেও 8 মেগাপিক্সেল, দেন হচ্ছে 2 মেগাপিক্সের একটি ম্যাক্রো শুটার, এখানেও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। আর মেইন ক্যামেরা কিন্তু সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করা যায়। স্ন্যাপড্রাগন 695 4K তে ভিডিও রেকর্ড করে না, করতে পারে না। মেইন ক্যামেরার ছবিগুলো ডেলাইটে একটু ওয়ার্ম টোন দিচ্ছে বলে আমার মনে হচ্ছে, ম্যাক্সিমাম ছবিগুলো আমরা তেমনটা পেয়েছি। এছাড়া শার্পনেস ডিটেল আমরা যদি কিনা রেডমি নোট 12 এর সাথে চিন্তা করতে যাই, যদিও ওই স্মার্টফোন এই মুহূর্তে আমার হাতে নেই, বাট যেহেতু এটা আমি রিভিউ করছিলাম সেই জায়গা থেকে বলতে পারি, ওইটা আর এর মাঝে আপনারা শার্পনেস ডিটেলে কিন্তু তেমন একটা তফাৎ লক্ষ্য করবেন না, বাট কালারের দিক থেকে অবশ্যই একটু তফাৎ লক্ষ্য করবেন, তবে দুইটাই আসলে একটু বুস্টেড কালার দেয়। শ্যাডো ডিটেল হ্যাঁ সেখানে আমি একটু ডিটেলসের পরিমাণ কম বলবো। লো লাইটের দিকে গেলে এই স্মার্টফোনের ছবিগুলো বেশ কন্ট্রাস্টি মনে হয়, এবং ডিটেলের পরিমাণও হারাতে থাকে, সেই সাথে গ্রেইনের দেখাও পাওয়া যায়। নাইট মোড অন করে নিলে বেশ কিছুটা আলো বাড়ে এখানে, বাট স্টেডি করে ধরে রাখতে পারলে আপনারা আশানুরূপ ছবি পেয়ে যাবেন লো লাইটে, নাইট মোডে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার মেইন ক্যামেরার মতো অতটা ডিটেল ধরে রাখতে পারে না, ইভেন ডে লাইটেও। শার্পনেস ডিটেল যদি একদম প্রপার লাইটিং কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে ওকে লেভেলের পাওয়া যাবে, বাট লো লাইটে এটা খুব একটা কাজের কিছু হচ্ছে না। ম্যাক্রো শুটার আছে, এটা দুধভাত সেন্সর আমরা জানি আছে আর কি, তবে এর পোর্ট্রেট মোডটা কিন্তু আশানুরূপ ছবি দিয়েছে, যেমন এজ ডিটেকশন ভালোই বলা যেতে পারে, সেই সাথে মেইন সাবজেক্টকেও মোটামুটি ভালো রকমের শার্পনেসে রাখে, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা এটা একটু আর্টিফিশিয়াল লাগছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের, মোটামুটি 13 মেগাপিক্সেলের শুটারটা আমরা মনে হয় রেডমির বেশ কিছু স্মার্টফোনে পেয়ে আসছি বিগত কয়েক বছর যাবত ধরে, তো এটা তার ব্যতিক্রম ছবি দেয়নি, একটু ব্রাইট করে ছবি দেয়। যদি আপনি আউটডোরে একটু ভালো লাইটিং কন্ডিশনে তোলেন সেই ক্ষেত্রে শার্পনেস ডিটেল ভালো পাওয়া গেলেও আমরা ডাইনামিক রেঞ্জটা ততটা ভালো পাইনি, আর লো লাইটে এটা ভালো রকমের এই সফট হচ্ছিল আর কি। মূলত যে জায়গায় এই স্মার্টফোনের তফাৎ আপনি পাচ্ছেন সেটা হলো প্রসেসর বা পারফরমেন্স সেকশন। এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC রয়েছে, যা মূলত 6nm এর একটি প্রসেসর। আর বলছিলাম দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6/128GB এবং 8/256GB ভ্যারিয়েন্ট। UFS 2.2 হলো স্টোরেজ টাইপ, বাট এটাতে অপারেটিং সিস্টেমটা একটু পিছিয়ে আছে, যেমন এখানে আপনারা অ্যান্ড্রয়েড 12 পাবেন, আর ওদিকে MIUI 13 পাচ্ছেন। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড আমরা মিস করছি এখানে, অবশ্যই আপডেট আসবে, বাট এই মুহূর্তে পাচ্ছেন না। এখন যদি কিনা রেডমি নোট 12 এর সাথে আসলে এর পারফরমেন্স কম্পেয়ার করতে যান, এই যে কম্পারিজনটা বারবার চলে আসছে এই কারণে, কারণ দুইটা স্মার্টফোন সেম দামে পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে, বাট এটাতে ভালো প্রসেসর রয়েছে, আর বাকি সমস্ত বিষয়বস্তু কিন্তু একই, এই কারণেই বারবার আমরা কম্পারিজনে নিয়ে আসছি। তো পারফরমেন্স হিসাব করতে গেলে রেডমি নোট 12 থেকে এটা কিছুটা এগিয়ে থাকছে। ডে টু ডে ইউজেসে আপনি তেমন কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে মাইক্রো স্টার্টার লক্ষ্য করা যায়, যেটা আমরা এরকম বাজেটের স্মার্টফোনে খেয়াল করে থাকি। এছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইম আমরা কিন্তু ডিসেন্টই পেয়েছি, আর মাল্টিটাস্কিং
সেটার রেজাল্টও ডিসেন্ট আছে, তবে একসাথে যদি আপনি 4-5টার বেশি ভারী অ্যাপ্লিকেশন রান করেন তখন কিছুটা স্লো করে, তখন মাঝে মধ্যে 2-1টা অ্যাপসকে রান করতে গিয়ে আমরা একটু প্রবলেম ফেস করতে পেয়েছি। এর বাইরে ওকে আছে। আর হ্যাঁ, ব্লোটওয়্যার তো অবশ্যই আছে, যেগুলোকে চাইলে আপনি দূর করতে পারবেন এর ইউআই থেকে। আর গেমিং, এটা মোটেই কোনো গেমিং সেন্ট্রিক ফোন না, তবে অবশ্যই পাবজি, সিওডি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো এটাতে রান করা যাবে, আপনি খেলতে পারবেন। যেমন আমরা পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেটে সর্বোচ্চ প্লে করতে পারছিলাম এবং ওই সেটিংসে দেখছিলাম এটা মোটামুটি একটা প্লেয়েবল রেজাল্ট দেয়, তবে যদি আরেকটু লোয়ার সেটিংসে খেলেন সেক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব, তখন এটা আরও স্মুথ একটা রেজাল্ট দিতে পারে আর কি। ভালো বিষয়, স্মার্টফোনটা গেমিংয়ে খুব বেশি ব্যাটারি বার্ন করে না, একই সাথে খুব বেশি হিট জেনারেটও করে না। ফ্রি ফায়ার টেস্ট করা হয়েছিল, ফ্রি ফায়ার লাভারদের জন্য সুখবর, এই স্মার্টফোনটাতে আপনার ফ্রি ফায়ারে বেশ ভালো রেজাল্ট পাবেন, খুবই স্মুথ রেজাল্ট পেয়েছি একদম ফুল সেটিংসে। দেন অ্যাপেক্স লেজেন্ড, হ্যাঁ সেই গেমটাও প্লেয়াবল, বাট আমরা শুরুর দিকটাতে এখানে কিন্তু ল্যাগ পেয়েছি, কিছুটা স্ট্যাটার ছিল। অবশ্যই এটাকে আপনি একদম টপ লেভেলের গেমিং ডিভাইস হিসেবে চিন্তা করতে পারেন না এই বাজেটে, লাইক 26 থেকে 30 হাজারের মধ্যে। হয়তো একটু বাড়ালে আপনি আরো বেটার ডিভাইস পেয়ে যাবেন বা বেটার প্রসেসর পেয়ে যাবেন। X5-এ একটি স্পিকার রয়েছে, বটম ফায়ারিং, তো আমরা স্টেরিও স্পিকার মিস করছি, ডুয়াল স্পিকার থাকা উচিত আসলে। যখন 20K এর উপরে একটা স্মার্টফোন আমরা কিনবো তখন স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার থাকা অবশ্যই উচিত বলে আমার মনে হয়। এটা ফুল ভলিউমে ডিস্টরশন দেয় না, বাট সাউন্ডটা মনে হয় একটু বক্সি টাইপের, কোনো একটা বক্স থেকে বের হচ্ছে এরকম টাইপের আমার লেগেছে আর কি। আর এমনিতে ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ডই পাওয়া যায়, ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, কথা বলতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। বাট কিছু জায়গায় আমরা কিন্তু প্রবলেম ফেস করছি, যেগুলো আমরা ভিডিও শেষ পর্যায়ে আলোচনা করছি, সেটা জেনেই আপনি আপনার ডিসিশন নেবেন। ব্যাটারি রয়েছে 5000 mAh এর এবং এর বক্স আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম, তো এটাও মেনে নেওয়া যায়, স্ট্যান্ডার্ডের মধ্যেই থাকে। আর ব্যাকআপ, এটার থেকে আমরা 8 ঘন্টার মতো এসওটি পেয়েছি, তো আমার মনে হয় একদম গুড এনাফ একটা আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, একদিন অনায়াসে চালানো যায়, একদিন প্লাসও চালানো সম্ভব। মোটামুটি এই ছিল স্মার্টফোন। ভালো দিকগুলো কি, খারাপ দিকগুলো কি, সেগুলো যদি আরেকবার একটু ধরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ভালো দিকের মধ্যে নাম্বার 1 এই ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেটা একদম ভালো লাগার মতো ছিল, পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারবেন। দেন ক্যামেরা, মেন ক্যামেরার রেজাল্টটাও ঠিকঠাক আছে বলেই মনে হয়। আর হচ্ছে গিয়ে এটার ব্যাটারি ব্যাকআপ, সেটাও আমরা খুবই ভালো পেয়েছি। এখন যে বিষয়গুলোতে কমতি আছে, নাম্বার 1, এটা আরেকটু সুন্দর রিফ্রেশিং ডিজাইনে আনতে পারতো পোকো। দ্বিতীয়ত হলো এই স্মার্টফোনটাতে এই যে 3.5mm হেডফোন জ্যাকটা এটা উপরে আছে, এটা পার্সোনালি আমার মনে হয় এখানে দিলে ভালো হয়। এটা যদিও ডিজাইনের মধ্যে থাকবে, সো এটার ব্যাপারটাও বাদ রাখলাম। এটার নেটওয়ার্ক রিসিপশন ওয়াইফাই এর ক্ষেত্রে আমার কাছে একটু দুর্বল লেগেছে। যেমন এই যে এই মুহূর্তে আমরা যে রুমটাতে রেকর্ড করছি, ওই পাশের অন্য রুমে আমাদের ওয়াইফাই আছে, সব ফোনগুলো ঠিকঠাকভাবে চললেও এটাতে আমার মনে হলো যে ওয়াইফাই স্ট্রেংথ কিছুটা কম রয়েছে। আর হচ্ছে স্টেরিও স্পিকার আমরা মিস করছি, যেটাও আমরা এই স্মার্টফোনে অবশ্যই আশা করি। আরও একটা বিষয় ছিল এর অপারেটিং সিস্টেম, সেখানে আমরা দেখছি অ্যান্ড্রয়েড 12 রয়েছে, তো 13 দিয়ে আসলে আমরা লেটেস্ট কিছু পেয়ে যেতাম। এখন যদি কিনা আপনি 26,000 টাকা বাজেটের অন্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন, ইভেন আপনি রেডমি নোট 12 এর সাথেও কম্পেয়ার করেন, তাহলে দেখুন দুইটা ডিভাইসের দাম সেম, বাট এইটাতে আরও বেটার প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন, বাকি বিষয় কিন্তু একই। সো আমার মনে হয় রেডমি নোট 12 এর বদলে এটা নেওয়া যেতে পারে। তারপরেও বাকি ডিসিশন আপনারা নিশ্চয়ই নেবেন। আর আনঅফিসিয়াল ডিভাইস যেহেতু আশা করছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।